একসময় এই বর্ডারকে ইন্ডিয়া তিব্বত বর্ডার বলা হতো, কিন্তু তিব্বতকে যখন চায়না দখল করে নেয় তবে থেকে এই বর্ডার ইন্ডিয়া চায়না বর্ডার হয়ে যায়। আর আমরা সবাই জানি যে ইন্ডিয়া আর চায়নার বর্ডার বিবাদের কারণ সবসময়ের জন্য। উত্তরের আকসাই চীনকে চায়না দখল করে নেয়, লাদাখ অঞ্চলে গলবান বিবাদ, আর পূর্ব দিকে অরুণাচল প্রদেশকে চায়না নিজের অংশ বলে দাবি করে। এই অঞ্চলকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে চায়না। তিব্বত একমাত্র এরিয়া নয় যেটা চীন দখল করেছে। উত্তর পশ্চিমের জিনজিয়াং প্রদেশ, যেখানকার সংস্কৃতি সম্পূর্ণ আলাদা, সেখানে 1 মিলিয়নেরও বেশি উইগুর মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে বন্দি রাখা হয়েছে চীনের কমিউনিস্ট সরকার দ্বারা। চীনের পূর্বে হংকংয়ের সাথেও ঠিক এমনটা করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া চায়নার মতে তাইওয়ানও চীনের অংশ। ওভারঅল দেখলে যেখানে যেখানে বর্ডার ডিসপিউট ও আলাদা আলাদা কালচার দেখতে পাওয়া যায়, সেখানে চায়নার দখলদারি নীতি দেখা যায়। উইগুর মুসলিমদের জিনজিয়াং প্রদেশে, হংকংয়ের মানুষের সাথে, তাইওয়ান নিয়ে, আকসাই চীন ও অরুণাচল প্রদেশ নিয়ে, তিব্বত নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তিব্বত নিয়ে। বৌদ্ধ ধর্মের পালন করা এই অঞ্চলকে রুফ অফ ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর ছাদ নামেও জানা হয়। সময় থেকে পিছিয়ে গেলে দেখা যাবে যে তিব্বতের সভ্যতা ও সংস্কৃতি চীনের থেকে আলাদা। চীনের মতে এই এলাকার উপর চীনের অধিকার ছিল, আর তিব্বতকে চীন নিজের অংশ বলে দাবি করে। এই বিবাদের শুরু 1950 থেকে, যখন চীন তিব্বতের উপর আক্রমণ করে ও তিব্বতকে চীনের সাথে যুক্ত করার চেষ্টা করে। যদিও তিব্বতের ইতিহাস কয়েক হাজার বছর পুরনো, সেটা আমরা ভিডিওতে আগে জানব। 1950-এ চীনের আক্রমণের পর 1950 থেকে 1960 পর্যন্ত অনেক জায়গায় তিব্বতের মানুষদের চীনের পিপল লিবারেশন আর্মি হত্যা করে এবং অনেক তিব্বতিয়ান তিব্বত ছেড়ে অন্যান্য দেশে পালায়। এরপর থেকে তিব্বতে চাইনিজ সরকার তাদের কন্ট্রোল শুরু করে। তিব্বতিয়ান আর চাইনিজ সরকারের মধ্যে বিবাদ প্রায় 60 বছর ধরে চলে আসছে। তিব্বত থেকে দালাই লামা সহ প্রায় 1.5 লক্ষ তিব্বতিয়ান ভারতে এখনও আশ্রয় নিয়ে আছেন। এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো, ভারত তিব্বতকে চীনেরই অংশ বলে মানে, কিন্তু তিব্বত ছেড়ে আসা লোকেদের আশ্রয়ও দিয়েছে ভারত। এখানে যে বিষয়টি হলো, এই বিবাদের শেষ কোথায় আর এখানে দালাই লামার কী ভূমিকা, আজকের এই ভিডিওতে এই বিষয়গুলিকে জানব। এই কাহিনী হলো এক স্বাধীন তিব্বত দেশের, এক মহান দেশ যাকে চায়না দখল করে। চীন তিব্বতের সম্পূর্ণ ইতিহাস উঠে আসবে এই ভিডিওতে। এই সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখো এরকম তথ্যমূলক ভিডিও দেখার জন্য। চীন ও ভারতের মাঝখানের এই অঞ্চলের ইতিহাস অনেক পুরনো। পূর্ব তিব্বতের কামদোতে পাওয়া ধ্বংসবিশেষগুলি প্রায় 4000 থেকে 5000 বছর আগে এই অঞ্চলে মানুষের বসবাসের প্রমাণ দেয়। এই অঞ্চলের পৌরাণিক শাস্ত্র অনুযায়ী তিব্বতিয়ান লোকেরা একটি বানর ও মহিলা রাক্ষসের মিলনের থেকে জন্ম হয়েছে। একীভূত তিব্বতের ইতিহাস শুরু হয় 600 থেকে 650 শতকে। সংটোসেন গোম্পো, যিনি ইয়ারলুং নদী উপত্যকার অংশগুলিকে একত্রিত করেছিলেন এবং তিব্বত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। 780 থেকে 790-এর দশকে তিব্বত সাম্রাজ্য তার সর্বোচ্চ গৌরব অর্জন করেছিল, যখন এটি আধুনিক আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, বার্মা, চীন, ভারত, নেপাল, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান থেকে বিস্তৃত একটি অঞ্চল শাসন করে ও নিয়ন্ত্রণ করেছিল। আপনারা ভাবতেই পারেন যে এই সময় এই সাম্রাজ্য কতটা বড় ছিল। এই সময় তিব্বতের ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ ঐতিহ্যগতভাবে বিবেচনা করা হয় যে সংটোসেন গোম্পোর প্রথম স্ত্রী ছিলেন নেপালের রাজকুমারী ভিক্ষুটি। তিনি তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠায় একটি মহান ভূমিকা পালন করে। আর 640 সালে সংটোসেন গোম্পো চীনের চীনা সম্রাট তাইজংয়ের ভাতিজি রাজকুমারী ওয়েনচেংকে বিয়ে করেন। এটা মানা হয় যে এই সম্পর্ক ছিল তিব্বতের ও চীনের মধ্যে প্রথম সম্পর্ক। 800 শতকের দিকে তিব্বত ও চীনের মধ্যে সীমানা নিয়ে বিবাদ বাড়তে থাকে। 822 শতকে তিব্বত ও চীনের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষর হয়। তিব্বত মধ্য এশিয়ার সাম্রাজ্য হিসাবে 9 শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত অব্যাহত ছিল, যখন উত্তরাধিকার নিয়ে একটি গৃহযুদ্ধের ফলে তিব্বত সাম্রাজ্যের পতন ঘটে। 12 শতকের শেষের দিকে দিল্লি সালতানাতের অধীনে বাংলার মুসলিম বিজয়ী বখতিয়ার খলজি 13 শতকে তিব্বতে আক্রমণ করেন। তিব্বত সাম্রাজ্যের ধ্বংসের জন্য এটাও একটা কারণ হিসেবে ধরা হয়। 1240 শতকে মঙ্গল আক্রমণ করে তিব্বতে। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হলো, দালাই লামা সেই সময় থেকে তিব্বতের একটি গুরুত্বপূর্ণ পদ ছিল, যাকে তিব্বতের একজন ধার্মিক ও রাজনৈতিক লিডার হিসেবে দেখা হতো, বিশেষ করে পঞ্চম দালাই লামার পর থেকে। মঙ্গল সাম্রাজ্যের পর আরও ছোট বড় সাম্রাজ্যের উত্থান হয় তিব্বতে এরপর সবচেয়ে বড় আক্রমণ হয় 1720 সালে চীনের চীন ডাইনেস্টি দ্বারা। পূর্ববর্তী মঙ্গল রাজবংশের মতো কিন রাজবংশ এই অঞ্চলে সামরিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রয়োগ করে।
কিং রাজবংশ দুর্বল হওয়ার সাথে সাথে তিব্বতের ওপর কৃতিত্বও ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। সিনহাই বিপ্লবের পর কিং রাজবংশের পতন ঘটে। শেষ কিং সৈন্যদের তিব্বত থেকে বের করে দেওয়ার পর তৈরি হয় রিপাবলিক অফ চায়না বা নতুন প্রজাতন্ত্র চীন। প্রজাতন্ত্র চীন কিং রাজবংশের কর্মের জন্য ক্ষমা চায়। সেই সময়ের দালাই লামা তিব্বতকে একটি স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা করে। পরবর্তী ৩৬ বছর ধরে ১৩তম দালাই লামা এবং তার উত্তরসূরিরা তিব্বত শাসন করেন। কিন্তু চীনের নতুন সরকার তিব্বতকে আলাদা দেশ হিসেবে মেনে নিবে এমনটা কিন্তু নয়। চীন এখনও তিব্বতে নিজের প্রভাব দেখানো শুরু করে। চীনের নতুন সরকার দাবি করে তিব্বত চীনের অংশ। ১৯১৪ সালে তিব্বত ব্রিটেনের সঙ্গে সিমলা চুক্তিতে স্বাক্ষর করে দক্ষিণ তিব্বত অঞ্চলকে ব্রিটিশ সরকারের হাতে তুলে দেয়। চীন সরকার এই চুক্তিকে বেআইনি বলে ঘোষণা করে। এরপর ১৯১৪ থেকে ১৯৫০ পর্যন্ত তিব্বতে বিবাদ ও সামরিক গতিবিধি মোটামুটিভাবে বন্ধ থাকে। মানুষজন শান্তিপূর্ণভাবে এখানে থাকা শুরু করে। এতক্ষণ তিব্বত ছিল একটি স্বশাসিত অঞ্চল। কিন্তু এরপরেই ঘটনায় একটি নতুন মোড় নেয়। সাল ১৯৪৯-এ মাও জেদংয়ের আন্ডারে নতুন কমিউনিস্ট সরকার গঠন হয়। চীনের আরওসি অর্থাৎ রিপাবলিক অফ চায়না এর সরকারকে তাড়িয়ে দেওয়া হয় তাইওয়ানে, যেই তাইওয়ান নিয়ে আজ পর্যন্ত বিবাদ চলে আসছে, যেটা তোমরা এই ভিডিওতে দেখতে পারো। আরওসিকে তাড়িয়ে মাও জেদংয়ের সরকার আজকের দিনের চীনের গঠন করে। ১৯৫০-এ মাও জেদং তিব্বতে আক্রমণ করে। মাওয়ের আন্ডারে চীনকে রাইট প্লাম অফ চায়না গঠন করার উদ্দেশ্য ছিল, যেখানে লাদাখ, সিকিম, নেপাল, ভুটান, অরুণাচল প্রদেশও ছিল। কিন্তু কমিউনিস্ট চায়না জানতো যে দালাই লামার সমর্থন ছাড়া তিব্বতকে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারবে না, কারণ দালাই লামা তিব্বতের একটি বিশিষ্ট পথ ছিল, যেটা আমরা ভিডিওর আগেই জেনেছি। এই চীন দালাই লামাকে একটি এগ্রিমেন্ট সই করায়। এই এগ্রিমেন্ট অনুযায়ী দালাই লামা তিব্বতের ইন্টারনাল বিষয়গুলিকে কন্ট্রোল করবে, কিন্তু তিব্বতের সার্বভৌমত্ব চীনের অধিকারে থাকবে। ১৬ বছরের দালাই লামা এই এগ্রিমেন্টকে অনেকটা বাধ্য হয়ে সই করে। এই এগ্রিমেন্ট নিয়ে দালাই লামা মোটেও খুশি ছিল না। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। এগ্রিমেন্টের বিপরীতে চায়না নিজের ইচ্ছে মতো তিব্বতে কন্ট্রোল বসাতে শুরু করে। ১৯৫৬-তে দালাই লামা ইন্ডিয়াতে আসে, আর ইন্ডিয়াতে অনেক তিব্বতিয়ান ফ্রিডম ফাইটারদের সঙ্গে দেখা করে, যারা ছিল গরিলা ওয়ারিয়ার্স, যারা চায়নার দখলদারির বিরুদ্ধে লড়াই করছিল। দালাই লামা চীনের কার্যকলাপ নিয়ে হতভম্ব হয়ে যায় আর বুঝতে পারে চীন তিব্বতে কী করছে। চায়না তিব্বতের মানুষদের স্বাধীনতা ধীরে ধীরে কেড়ে নিচ্ছিল। তিব্বতে অনেক ওয়ার ক্রাইম ঘটেছিল এই সময়। লক্ষ লক্ষ তিব্বতিয়ানদের হত্যা করা হয়েছিল এই সময়। তিব্বতের গ্রামে গ্রামে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল চীনের সেনা দ্বারা। তিব্বত এখন চীনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেয়, কিন্তু চায়না সামরিকভাবে এই বিদ্রোহগুলিকে বন্ধ করে আর তিব্বতের রাজধানী লাসাকে দখল করে। লাসাতে চীন সেনা বোম ও গুলি দিয়ে ম্যাসাকার শুরু করে, আর এই সময় দালাই লামা তিব্বত থেকে পালিয়ে ইন্ডিয়াতে আশ্রয় নেয়। দালাই লামা তিব্বত ছেড়ে পালানোর পর যেহেতু তিব্বতে আর কোনো অথরিটি ছিল না, তাই চীন তার প্রভাব আরও বাড়ায়। দালাই লামা অনেক চেষ্টা করে। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে চিঠি লেখেন তিব্বতের সংকট নিয়ে। অনেক বড় বড় নেতার সাথেও দেখা করেন। আমেরিকার এজেন্সি সিআইএ তিব্বতের রেবেলিয়ানদের সাহায্য করেছিল অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে, কিন্তু এতেও কোনো লাভ হয়নি। ১৯৬০-এর পর চায়না জোর জবরদস্তি তিব্বতে ওয়ান নেশন, ওয়ান চায়না, ওয়ান কালচার চালু করে। তিব্বতের বুদ্ধিস্ট টেম্পলগুলিকে ভেঙে দেওয়া হয়, কালচার সাইটগুলিকে নষ্ট করে দেওয়া হয়। ১৯৫০ থেকে ১৯৬০ পর্যন্ত ১০ লক্ষ তিব্বতিয়ানদের হত্যা করা হয় আর দুর্ভিক্ষে ঠেলে দেওয়া হয়। তিব্বতের প্রাকৃতিক সম্পদকেও পুরোপুরিভাবে শোষণ করা হয়। চীন তিব্বতকে এখন একটি ডাস্টবিনের মতো ব্যবহার করে। যে নিউক্লিয়ার বর্জ্য পদার্থ আছে সেগুলিকে তিব্বতে ফেলা হয়। আর এটা শুধু তিব্বতের জন্যই ক্ষতিকর নয়, ইন্ডিয়া ও বাংলাদেশের জন্যও, কারণ ইন্ডিয়া ও বাংলাদেশে যে নদীগুলো আসে সেগুলি প্রায় তিব্বত থেকেই উৎপন্ন। আজকের দিনে চীনের সবচেয়ে দরিদ্র জায়গা হলো তিব্বতের এলাকাতেই। পরবর্তী বিভিন্ন সময়ে তিব্বতে প্রোটেস্ট দেখা যায়। ১৯৮৬, ১৯৯৮, এরপর ২০০৮-এ বেজিং অলিম্পিকেও তিব্বত নিয়ে চীনের বিরুদ্ধে প্রোটেস্ট দেখা যায়। ২০১৯-এ দালাই লামাকে হসপিটালে অ্যাডমিট করা হয় তার অসুস্থতার কারণে। দালাই লামার এখন বয়স প্রায় ৮৭ বছর। এই কারণে একটি প্রশ্ন উঠে আসে যে পরবর্তী দালাই লামা কে হবে। চাইনিজ দখলের পর থেকে দেখা গেছে যে দালাই লামার নিচের পদের পঞ্চম লামা চীন সরকার দ্বারাই অ্যাপয়েন্ট করা হয়েছিল। আর যেহেতু দালাই লামা তিব্বতে একটি বিশেষ ভূমিকা পালন করে ভাবে হোক বা রাজনৈতিকভাবে, তাই চীন চাইবে পরবর্তী দালাই লামা চীন দ্বারাই নিযুক্ত করার। আজকের দিনে চীনের কথা হলো তিব্বত চীনের ইন্টারনাল ব্যাপার। হয়তো কোনো একদিন চীনের আধিপত্য দুর্বল হয়ে পড়বে। তিব্বত, জিংজিয়াং, হংকং, তাইওয়ান চীনের বিরুদ্ধে একসঙ্গে বিদ্রোহ ঘোষণা করবে। তাহলে হয়তো এভাবে তারা নিজেদের স্বাধীন করতে পারবে।
ভারতে আশ্রয় নেওয়া 1.5 লক্ষ তিব্বতীয়ানরা এখানে শান্তিপূর্ণভাবেই আছে, যদিও এদের এখনও নাগরিকত্ব দেওয়া হয়নি। তিব্বতের লক্ষ লক্ষ মানুষ যারা বিভিন্ন দেশে পালিয়ে গেছে বা আশ্রয় নিয়েছে, তারা মাতৃভূমি ও তিব্বতে আসা ও স্বাধীন তিব্বতের অধিকার রাখে। তিব্বতের ভবিষ্যৎ দালাই লামার মৃত্যুর পর কী হবে সেটা হয়তো সময় বলবে। তো এই ছিল তিব্বত ও চীনের ইতিহাস। এই বিষয়ে আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব লাইক করে ভিডিওটি বন্ধু ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করার। আর এই রকম ইন্টারেস্টিং টপিকে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।